আপনাদের সাথে আছি সামিয়া জানাম। এবার জানাবো খবরের বিস্তারিত। ঈদের লম্বা ছুটির পর আজ খুলেছে অফিস, আদালত, ব্যাংক। সকাল থেকেই কর্মচঞ্চল রাজধানী। মুখর হয়ে উঠেছে দেশের প্রশাসনিক প্রাণকেন্দ্র সচিবালয়। অধিকাংশ মন্ত্রণালয়ের উপদেষ্টারাও কাজে যোগ দিয়েছেন নিজ নিজ দপ্তরে। তবে অধিকাংশ কর্মকর্তা কর্মচারী কর্মস্থলে ফিরলেও এখনও পুরোপুরি গতি পায়নি সচিবালয়। সপ্তাহের কর্মদিবসের প্রথম দিনে কর্মকর্তা কর্মচারীরা একে অন্যের সাথে কুশল বিনিময় ও কোলাকুলি করেছেন। অনেকে সময় কাটাচ্ছেন গল্প করে। দর্শক, সচিবালয়ের নিজ দপ্তরে বক্তব্য রাখছেন অর্থ উপদেষ্টা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদের সাথে এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী শাহ ইমন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ইমন, যেমনটা জানাচ্ছিলাম যে লম্বা ছুটির পর আজ খুলেছে অফিস, আদালত। কেমন দেখছেন পরিস্থিতি, বিস্তারিত জানাবেন। যে আজকে দীর্ঘ ছুটির পরে, রমজানের ঈদের ছুটির পরে আজকেই প্রথম কর্মদিবস ছিল এবং দীর্ঘ 9 দিন পরে আজকে সচিবালয় মানে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় আজকে আবার স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে। তো সকাল থেকে আজকে মোটামুটি যেহেতু বন্ধের পরে খুলেছে, কর্মচাঞ্চল্যতা ফিরে পেয়েছে। আজকে উপদেষ্টারাও তার নিজ নিজ দপ্তরে আপনার অফিস করেছে এবং সাধারণ যে কর্মচারীরা রয়েছে তারাও একটু ছুটির আমেজ থেকে ফিরে এসে কুশল বিনিময় এবং অনেককে কোলাকুলি করতে আমরা দেখেছি এবং স্বাভাবিক কাজকর্ম স্বাভাবিক করার চেষ্টা চলছে। তবে আজকে আমি এই মুহূর্তে আছি অর্থ মন্ত্রণালয়ে। এখানে অর্থ উপদেষ্টা কিছুক্ষণ আগে কথা বলেছেন। উনি যেটি জানিয়েছেন যে সরকারের সুব্যবস্থাপনার কারণে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে এবং দেশের অর্থনৈতিক অবস্থা এখন ভালো রয়েছে এবং উনি মন্তব্য করেছেন যে রিজার্ভের পরিমাণও আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে এবং আজকে এখন IMF এর একটি প্রতিনিধি দল রয়েছে, উপদেষ্টা এবং অর্থ সচিবের সাথে বৈঠক করছেন। এই মুহূর্তে বৈঠকটি চলছে। তারা বৈঠক শেষে IMF এর সাথে কী বিষয় নিয়ে তারা বৈঠক করেছে সেটি জানিবে। তবে অর্থ উপদেষ্টা একটি বিষয়ে মন্তব্য করেছেন, সেটি হচ্ছে যে আমেরিকা যে শুল্ক নীতি ধার্য করেছে সেটি নিয়ে উনি বক্তব্য দিয়েছেন যে সরকারের পক্ষ থেকে এটি নিয়ে উদ্বিগ্ন হতে নিষেধ করেছে এবং বলেছে যে এটা খুব বেশি উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। সরকার চেষ্টা করছে এই বিষয়টি রিজার্ভ আপনার শুল্ক নীতির এগেনস্টে যুক্তরাষ্ট্রের প্রশাসনের সাথে কথা বলে তাদের সাথে নেগোসিয়েশনের মাধ্যমে এই বিষয়টি সমাধান করার এবং সরকার একটি কৌশল নির্ধারণ করেছে, সেটি হচ্ছে যে আমদানি রপ্তানির পরিমাণ আরও বৃদ্ধি করে এবং বাণিজ্য ঘাটতি কমিয়ে এনে এই বিষয়টাকে কিভাবে নেগোসিয়েশনের মাধ্যমে যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে নেগোসিয়েশনের মাধ্যমে এটা সমাধান করা যায় সেই বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য সরকার চেষ্টা করছে। এবং আজকে এই ছিল সচিবালয়ের মোটামুটি আজকের সর্বশেষ অবস্থা। শাইমন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দেশের অর্থনৈতিক অবস্থা ভালোর দিকে যাচ্ছে বলে দাবি করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালের সচিবালয়ে ঈদ পরবর্তী প্রথম কার্যদিবসে কুশল বিনিময়ের পর তিনি এমন দাবি করেন। অর্থ উপদেষ্টা জানান, দেশের রিজার্ভও এখন ভালোর দিকে যাচ্ছে। অর্থ উপদেষ্টা দাবি করেন, ট্রাম্পের শুল্ক নীতির কারণে বাংলাদেশে খুব বেশি প্রভাব পড়বে না। অনেক বেশি, এবার 3 বিলিয়নের মতো। তারপরে আপনার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভটা একটু বেড়েছে। অতএব সার্বিক দিক দিয়ে ঈদের সেটা ভালোই হয়েছে। আর তার মাঝে একটা খবর আসছে যে ট্যারিফ, ট্রাম্প সাহেব একটা নতুন করে তার রেসিপ্রোকাল ট্যারিফ করেছে। এটা মূলত তার ডেফিসিট প্রচুর, ওই ডেফিসিটটা কিভাবে কাভার করা যায় একটা গাণিতিক হিসাবে সে করেছে। কিন্তু এটা যে একটা ইমপ্লিমেন্ট করবে, কিভাবে করবে, এটা নিয়ে যথেষ্ট প্রশ্ন আছে। ঋণের শর্তের অগ্রগতি খতিয়ে দেখতে ঢাকা এসেছে IMF এর একটি প্রতিনিধি দল। সকালে সচিবালয়ে অর্থ সচিবের সঙ্গে দলটির বৈঠক দিয়ে শুরু হবে এবারের সফর। 2 সপ্তাহের সফরে অর্থ বিভাগ, NBR, বিদ্যুৎ বিভাগ, BERC,
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সঙ্গেও বৈঠক করবে প্রতিনিধি দলটি। বৈঠক শেষে 17 এপ্রিল IMF এর দলটি প্রেস ব্রিফিং করবে। ওই দিনই বৈঠক হবে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে। এর আগে 2023 সালের 30 জানুয়ারি IMF এর সঙ্গে ঋণ কর্মসূচি শুরু হওয়ার পর 3টি কিস্তির অর্থ বাংলাদেশ পেয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে রাজপথে নামবে বিএনপি। তার আগে আগামী সপ্তাহে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে নিজেদের অবস্থান জানাতে চায় দলটি। দলের নীতি নির্ধারকদের অনেকেই ডিবিসি নিউজকে বলছেন, সাক্ষাতে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে দ্রুত রোডম্যাপ ঘোষণার আহ্বান জানানো হবে। ইতিবাচক সাড়া পাওয়া না গেলে চলতি মাসেই নানামুখী কর্মসূচি দিয়ে আন্দোলনে নামার আভাস দিয়েছেন দলটির শীর্ষ নেতারা। 5 আগস্টের পট পরিবর্তনের পর রাজনীতির মাঠ জুড়ে নয়া মেরুকরণ আর নানামুখী সমীকরণ। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে নির্বাচন না সংস্কার এ নিয়ে রাজনৈতিক বৈপরীত্যের অবস্থানে সরব দলগুলো। সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই ন্যূনতম সংস্কার শেষে নির্বাচনের দাবি জানিয়ে আসছে দেশের বড় রাজনৈতিক দল বিএনপি। কিন্তু সরকারের 7 মাস পেরোলেও নেই নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ। এমন অবস্থায় নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে চলতি মাসেই রাজপথে নামার আভাস দিচ্ছে বিএনপি। প্রধান উপদেষ্টার সাথে আবারও সাক্ষাৎ করে আমাদের পক্ষ থেকে আমরা আহ্বান জানাবো যেন খুব দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ তিনি প্রদান করেন জাতির সামনে। যদি এই বিষয়ে কোনো বিলম্ব হয় আমরা অবশ্যই আমাদের বক্তব্য নিয়ে জনগণের সামনে হাজির হব। এটাকে আপনারা আন্দোলনও বলতে পারেন। সরকার কি তবে সংস্কারের কথা বলে নির্বাচনকে বিলম্বিত করতে চায়? এমন সন্দেহে তাদের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠেছে। এখন নির্বাচনের কথা না বলে সংস্কার এটা ওইটা বিচার আচার এই যে নিয়ে আসতেছে। বিচার তো খুব কঠিন কাজ না, কাজ তো UN করে দিয়েছে, তার তো কিছু লাগে না, বিচার তো শুরু করা উচিত, শুরু করছে না। তাহলে সবই এই যে হবে করব এটার মধ্যে থাকলে তো একটা রাষ্ট্র অনিশ্চিতার মধ্যে থাকতে পারে না। নির্বাচন আদায়ে মাঠে নামার আগে উদার ডান ও বাম দলগুলোকে সঙ্গে চায় বিএনপি। এ নিয়ে শিগগিরই তাদের সাথে কথা চালাচালি শুরুর কথাও জানান নেতারা। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর মধ্যে যেসব বিষয় ঐকমত্য হবে কেবল সেগুলোই সংস্কার করা হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। ডিবিসি নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। বলেন, নতুন রাজনৈতিক দলের নিবন্ধনে বেশ কিছু শর্ত শিথিলেরও সিদ্ধান্ত নিয়েছে কমিশন। সংস্কার না নির্বাচন কোনটি আগে, এ নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে টানাপোড়েন। আলোচনা সমালোচনা যাই হোক না কেন, সরকারের কাছে বিএনপি সহ অনেক দলের নেতাদের চাওয়া শুধুমাত্র প্রয়োজনীয় সংস্কার করেই দ্রুত নির্বাচন। এ নিয়ে কথা হচ্ছিল জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদারের সঙ্গে। ডিবিসি নিউজের কাছে তুলে ধরেন তার নিজের মতামত। কিছু সুপারিশ রাজনৈতিক দলের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে, ঐক্যমত্যের ভিত্তিতে এগুলো বাস্তবায়িত হতে হবে। তো সেই প্রক্রিয়া চলছে। তো আমরা আমাদের সুপারিশ পেশ করেছি, এটা জাতির সামনে উন্মুক্ত করা হয়েছে। নির্বাচন কমিশন তাদের মতামত দিয়েছে, তারা মতামত দিতেই পারে। তারা ঐক্যমত্য কমিশনের কাছে লিখেছে, চিঠি লিখেছে, তো আমরা এগুলো বিবেচনায় নিচ্ছি। বলেন, রাজনীতির মাঠে নতুন রাজনৈতিক দলগুলোর নিবন্ধনের বেশ কিছু শর্ত শিথিলের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। রাজনৈতিক দলগুলো বহুদিন থেকে বলে আসছে যে শর্তগুলো আছে এগুলো কঠোর, এগুলো পূরণ করা দুরূহ। এখনও আমরা যেগুলো প্রস্তাব করেছি আমরা তো অনেক এটা শিথিল করেছি। এই শিথিল যে শর্তগুলো এগুলো আরও এখনও দাবি আছে যেগুলো যেন আমরা আরও শিথিল করি। আলোচনায় আসে আওয়ামী লীগের নিষিদ্ধের প্রসঙ্গটিও। সরাসরি কিছু না বললেও এ বিষয়ে সংস্কার কমিশনের প্রতিবেদনে নিজেদের অবস্থান তুলে ধরার কথা জানান ডক্টর বদিউল আলম মজুমদার। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিংবা না করা এ ব্যাপারে কোনো সুপারিশ ছিল না আমাদের। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। চীনের বেল্ট অ্যান্ড রোড BRI উদ্যোগকে সর্বোচ্চ গুরুত্ব দেয় বাংলাদেশ। দেশটির গণমাধ্যম CGTN-কে দেয়া সাক্ষাৎকারে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, বাংলাদেশে চীনের সাংস্কৃতিক কেন্দ্র স্থাপনের জন্য প্রস্তাব দেয়া হয়েছে।
এর মাধ্যমে দুই দেশের সংস্কৃতি বিনিময় সম্ভব হবে। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশে চীনের বিনিয়োগ এবং শিল্প কারখানা স্থানান্তর করার আহ্বান জানান। তিনি বলেন, এতে বাংলাদেশ সহ এই অঞ্চলের ভূমি পরিবেষ্টিত দেশ উপকৃত হবে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পথে আছে বাংলাদেশ। দেশকে এগিয়ে নিতে সবার সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। চীন সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও গভীর ও ফলপ্রসূ হবে বলেও আশা প্রকাশ করেছেন ডক্টর ইউনূস। Mohammed Yunus, Chief Advisor of the Interim Government of Bangladesh. He reflected on the history of bilateral exchanges, achievements, and spoke highly of make your money, but you are creating jobs for our young people. বাংলাদেশকে এগিয়ে নিতে চীনের সহায়তা প্রয়োজন। চীনা প্রতিষ্ঠানগুলো থেকে বাংলাদেশিদের অনেক কিছু শেখার আছে, যা বাংলাদেশের তরুণ সমাজের কর্মসংস্থানে ভূমিকা রাখতে পারে। দুই দেশের সাংস্কৃতিক বিনিময় সম্ভব হবে BRI এর মাধ্যমে। So the more investment you make, that's what. ডাকসু নির্বাচনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপাচার্যের কার্যালয়ে গিয়েছেন স্মারকলিপি দিতে। সেখানে ব্রিফ করছেন ছাত্রদের প্রতিনিধিরা। সেখানে আছেন আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান, সরাসরি যাচ্ছি তার কাছে। গঠনতন্ত্রের সংস্কার করে অতি দ্রুত ডাকসুটা দিয়ে দিবেন। সো আমরা চাইবো যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের দাবিগুলো মেনে নিয়ে যথা সময়ের যতটুকু দ্রুত সম্ভব এজ আর্লি এজ পসিবল ডাকসুটা আমাদের সামনে প্রদান করবে এবং অ্যাটলিস্ট রোডম্যাপটা আমাদেরকে দিবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় জয়নাল সরকার তন্ময় ভাইকে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শুরুতেই স্মরণ করছি, আপনারা দেখেছেন গতকালকে থেকে আবারও গাজায় মার্কিন সহায়তায় ইসরায়েলি বর্বর বাহিনী মানব বিধ্বংসী বোমাবর্ষণ করে যাচ্ছে। একটু একটু করে পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাচ্ছে আমাদের সকলের প্রাণের ভূমি গাজা, ফিলিস্তিন। সেই সকল নিপীড়িত ফিলিস্তিনি গাজাবাসী ভাইদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এবং মুসলিম বিশ্বসহ সকল শান্তিপূর্ণ দেশের প্রতি গণহত্যা বন্ধে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আপনারা জানেন আমাদের 9 দফার অন্যতম প্রধান দাবি ছিল সকল বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। যে সকল বিশ্ববিদ্যালয়গুলোতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রয়েছে সে সকল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনগুলোকে কার্যকর করতে হবে এবং যেখানে নেই সেখানে পুনরায় প্রতিষ্ঠা করতে হবে। সেটি ছিল আমাদের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, অভ্যুত্থানের প্রায় 8 মাস অতিবাহিত হয়ে যাওয়া সত্ত্বেও এখন পর্যন্ত কোনো বিশ্ববিদ্যালয়, কোনো কলেজ, কোনো ক্যাম্পাস ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারে কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। আমরা আগস্টের পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে বারবার যোগাযোগ করেছি যে আপনারা দ্রুত ডাকসু নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন। রোড ম্যাপ ঘোষণা করা তো মানে এটা নয় যে আপনারা নির্বাচন কবে দিচ্ছেন সেটা বলা। রোড ম্যাপ ঘোষণা করা মানে হচ্ছে আপনারা বলবেন যে কতদিনের মধ্যে আপনারা সংস্কার করতে চান, কতদিনের মধ্যে আপনারা নির্বাচন দিতে চান, কতদিনের মধ্যে আপনারা তফসিল ঘোষণা করতে চান। সেই সময়সীমাটুকু, রোড ম্যাপটুকু, রূপরেখাটুকু আমরা তাদের কাছে বারবার প্রত্যাশা করা সত্ত্বেও আমরা বারবার ব্যর্থ হয়েছি। যতবারই আমরা এসে যোগাযোগ করেছি ততবারই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে কিছুদিনের মধ্যেই ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে, কিন্তু বরাবরই আমরা হতাশ হয়েছি। মেগা প্রকল্পে মেগা দুর্নীতির মন্ত্র বাস্তবায়ন হচ্ছে বরিশালে। অপ্রয়োজনীয় প্রকল্পের ছড়াছড়ি নগর থেকে গ্রামে। বলা হচ্ছে শত শত কোটি টাকা ব্যয়ে এমন সব প্রকল্প হচ্ছে যা কোনো উপকারেই আসবে না মানুষের, শুধু সুবিধা পাচ্ছে দুর্নীতিবাজরা। ফুলে ফেঁপে উঠছে তাদের পকেট। বরিশাল সদর উপজেলা চরাইচা গ্রাম, এখানে করা হচ্ছে 412 কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু নবথিয়েটার প্রকল্প। অথচ প্রকল্প সম্পর্কে ধারণাই নেই সাধারণ মানুষের। নবথিয়েটারটা কোথায় করা হয়েছে, কাদের জন্য করা হয়েছে? এখানে তো এই যে জায়গাটায় নবথিয়েটার করা হয়েছে, আমার তো মনে হয় আগামী 10 বছর পরেও ওখানে কোনো লোক যাবে না। পদ্মা সেতু চালু হওয়ার পর প্রায় মৃত বরিশাল নৌবন্দর। আগের মতো ব্যস্ততা নেই ঘাটে, আয়ও কমেছে বহুগুণ। এরপরও চলছে শত কোটি টাকার নৌবন্দর উন্নয়ন প্রকল্প।
প্রায় 15 বছর ধরে খেলাধুলা বন্ধ থাকা বরিশাল স্টেডিয়ামের উন্নয়নে শত কোটি টাকার কাজ চলমান রয়েছে। 25 কোটি টাকা ব্যয়ে বঙ্গবন্ধু অডিটোরিয়াম, 100 কোটি টাকা ব্যয়ে 2টি সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ও 3 কোটি 75 লাখ টাকা ব্যয়ে সুইমিং পুল সহ বাস্তবায়িত অনেক প্রকল্পই কোনো কাজে আসছে না। বিগত সরকারের আমলে যে মেগা প্রকল্পগুলো নেওয়া হয়েছিল সেখানে মেগা দুর্নীতি হয়েছে। সেই দুর্নীতিগুলোর কারণে যত্রতত্র অনেক বিল্ডিং উঠছে। শুধুমাত্র লুটপাটের কারণে এই কাজটুকু করা হয়েছে, 100 কোটি টাকার কাজগুলো যেগুলি জনগণের প্রয়োজনে নয় সেই কাজগুলি বন্ধ করে দিয়ে জনগণের যে কাজগুলিতে উন্নতি হবে বা প্রয়োজন হবে সেই কাজগুলি করা দরকার এই সরকারের। অপ্রয়োজনীয় প্রকল্পগুলো এখনোই বন্ধের দাবি টিআইবি সভাপতির। নব থিয়েটার, রাসেল ইনকিউবেশন সেন্টার এবং নদীবন্দর এইসব যেগুলো প্রতিষ্ঠান আছে সেখানে এই সম্পর্কে জনগণ অবহিত নয়। আমরা আশা করি এই ধরনের দুর্নীতি ফলে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে এইগুলো বন্ধ করতে হবে। এসব প্রকল্প অনুমোদনের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। ডিবিসি নিউজ ডেস্ক। লক্ষ্মীপুর ও নোয়াখালী দুই জেলার সীমান্তে চলাচলের পথে রহমতখালী খালের উপর ঝুঁকিপূর্ণ সাঁকোর কারণে 7 গ্রামের অর্ধলক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে। সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার স্কুলগামী ছাত্রছাত্রী ও হাসপাতালের রোগীরা। জরুরি প্রয়োজনে কয়েক কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হয় গ্রামবাসীকে। লক্ষ্মীপুর কামারবাড়ি সড়ক দিয়ে চলাচল করে লক্ষ্মীপুর সদরের গণিপুর, রাজাপুর, ছোট বল্লভপুর ও নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানুল্লাহপুর, কামালপুর, দেবীদেবপুর ও বালুচরা গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ। গণিপুর গ্রামের রহমতখালী খালের উপর 2008 সালে নির্মিত লোহার স্প্যানিশ সেতুতে ত্রুটি থাকায় 2023 সালে সেটি ভেঙে খালে পড়ে যায়। এরপর স্থানীয়রা ভাঙা স্থানে বাঁশের সাঁকো নির্মাণ করে। পার হতে প্রায় ঘটছে দুর্ঘটনা। অনেক ছেলে মেয়ে আসলে এই খালে, ভাঙ্গা খালে যখন যায় সাঁকো দিয়া তখন পড়ে গেছে। আমরা তো ভয় পাই, এখানে নিচে পড়ে গেলে তো আমরা উঠতেই পারতাম না, ওখানে তো মৃত্যু হয়ে যাবে। হঠাৎ করে যখন কেউ অসুস্থ হয়ে যায় আমাদের এলাকায় একটা অ্যাম্বুলেন্স দ্রুত আসতে পারে না, সেক্ষেত্রে রোগীগুলোর কিন্তু দুর্ভোগ বেড়ে যায়। যাতায়াত ব্যবস্থার কারণে 3 থেকে 4 কিলোমিটার ঘুরে ডাক্তারের কাছে যাওয়া লাগে। বালুচরা ইব্রাহিম মিয়া উচ্চ বিদ্যালয় সহ 5টি প্রতিষ্ঠানে প্রতিদিন ঝুঁকি নিয়ে সাঁকো দিয়ে যাতায়াত করছে শিক্ষার্থীরা। 2000 স্টুডেন্ট আছে যারা কিনা এখান দিয়ে যাতায়াত করে, যাতায়াতের ক্ষেত্রে অনেক অসুবিধা হয়। যারা এখান থেকে যায় এই সাঁকোর উপর দিয়ে যেতে চায় না, কারণ তারা এখান দিয়ে যেতে তাদের ভয় লাগে। বৃষ্টি হলেই চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে, পারাপারে রোগীদেরও বাড়ে দুর্ভোগ। এদিকে শিগগিরই প্রকল্প হাতে নিয়ে সেতু নির্মাণের আশা জানিয়েছে এলজিইডি। আমরা একটা বড় প্রকল্প উপজেলা সড়ক, ইউনিট সড়ক এবং গ্রাম সড়ক 100 মিটার যে প্রকল্প, সেই প্রকল্প আমরা এটা পাঠিয়েছি। তো এটা আশা করি ডিপিপি অ্যাপ্রুভ হলে আমরা সহজ টেন্ডারে যেতে পারবো এবং আগামী 1-2 বছরের ভিতরে যেন এটা সুফল। জনদুর্ভোগ লাঘবে সরকার দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। নির্মাণের 5 বছরেও চালু হয়নি মাদারীপুরের কালকিনিতে 2.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত পৌর বাস টার্মিনাল। ফলে ঢাকা বরিশাল মহাসড়কেই ওঠানামা করছেন যাত্রীরা। ঘটছে ছোট বড় দুর্ঘটনা। ঝুঁকি বাড়ায় ক্ষুব্ধ যাত্রী, চালক ও এলাকাবাসী। যদিও পৌর কর্তৃপক্ষ বলছে শিগগিরই পৌর বাস টার্মিনাল চালু করা হবে। 2018 সালের মে মাসে মাদারীপুরের কালকিনিতে 1 একর 30% জায়গায় পৌর বাস টার্মিনাল নির্মাণ শুরু করে পৌর কর্তৃপক্ষ। পরের বছরের ডিসেম্বরে কাজ সমাপ্ত দেখিয়ে 2,55 লাখ টাকা চূড়ান্ত বিল তুলে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান মিজান এন্টারপ্রাইজ। স্থানীয়রা বলছেন কর্তৃপক্ষের উদাসীনতায় বাস টার্মিনালটি চালু না হওয়ায় মাদকসেবী ও বখাটেদের আড্ডাখানায় পরিণত হয়েছে। ঢাকা বরিশাল মহাসড়কে যাত্রী ওঠানামায় বাড়ছে ঝুঁকি। ভুরঘাটায় পৌর বাস টার্মিনাল নির্মাণের 5 বছরেও উদ্বোধন না হওয়ায় সুবিধাবঞ্চিত যাত্রী, চালক ও এলাকাবাসী। বিগত এই 8 বছর যাবত আমাদের এই ভুরঘাটা বাস টার্মিনালটা বন্ধ আছে। ডাইনে ভাই খেয়াল করে দেখবেন, সম্পদ কোটি কোটি টাকা সম্পদ নষ্ট হইতেছে, কিন্তু অথচ কোনো জনগণের কার্যকারিতা হইতেছে না। তাই জন্য আমি সবার কাছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানাই যে এই বাস টার্মিনাল দ্রুত চালু করা হয়। ভুরঘাটা টার্মিনালটা 27টা বছর বন্ধ, চালু হইলে সকলের লেগে ভালো হইতো। আজ কতটা বছর ধরে পড়ে রয়েছে, স্ট্যান্ডার্ড চালু হইলে আমাদের জন্য অনেক উপকার হয়। বাস টার্মিনালটি শিগগিরই চালুর লক্ষ্যে এরই মধ্যে কাজ শুরু করেছে পৌর কর্তৃপক্ষ।
শাসক হিসেবে দায়িত্ব পালন গ্রহণের পরেই আমি আসলে এইটা চালু করার জন্য উদ্যোগ নিয়েছি। পৌরসভার প্রশাসক হিসেবে আমি সেই সমন্বয়ের জায়গাটুকু আমি নিরসন করতে পেরেছি এবং সবাই আমাকে সহযোগিতা করেছে। আমরা দ্রুতই এই বাস টার্মিনালটি চালু করতে পারবো। গুরুত্বপূর্ণ ১৯টি পৌরসভার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে এই বাস টার্মিনালটি নির্মাণ হয়। ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রাম বন্দরে একের পর এক বিদেশি মদের চালান জব্দ হলেও চোরাচালানে জড়িত নেপথ্যদের নাম কখনো জানা যায় না। শত কোটি টাকার মদের কন্টেইনার খালাস চেষ্টার অভিযোগে সম্প্রতি গ্রেপ্তার করা হয় চোরাচালান চক্রের সদস্য আশরাফ হোসেন রাজু সহ 2 জনকে। মিথ্যা ঘোষণা দিয়ে আনা বিভিন্ন পণ্য ও মদের চালান আটক হলেও কাস্টমস ও পুলিশের তদন্তে উঠে আসে না চোরাচালান গডফাদারদের নাম। এভিডেন্স আছে, আপনাকে প্রয়োজন আমি ওইটা দেখাইতেছি। এখন এরপরে সমাধান কি, সমাধান আপনি দিবেন, আপনার সাথে কথা বলি না। মদের চালান খালাসের জন্য সিএনএফ এজেন্ট হাফিজ ট্রেডিং এর মালিককে ফোন করে সহযোগিতা চাই চোরাচালান চক্রের সদস্য রাজু। হাফিজ ট্রেডিং এর প্রতিনিধি সেজে শত কোটি টাকার মদের চালান খালাসের চেষ্টা চালায় রাজু ও আরিফ, অথচ এ বিষয়ে হাফিজ ট্রেডিং এর মালিক কিছুই জানেন না। না, রাজুকে আমরা চিনিই না, কখনো দেখিও নাই, ওর নামও শুনি নাই। যখন এই ঘটনাটা ঘটে তখন দীপন আমাদেরকে বলে যে এই কাজটা রাজু আমাকে ফোন করে বলছে রাজু করছে। চট্টগ্রাম বন্দর ও কাস্টমসকে ঘিরে বিভিন্ন প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে মদসহ কোটি টাকার অবৈধ পণ্য আমদানিতে সক্রিয় দেশি ও বিদেশি চোরাচালান সিন্ডিকেট। সেই সিন্ডিকেটের অন্যতম সদস্য রাজু। বিভিন্ন প্রতিষ্ঠানের আইপি জালিয়াতি করে মিথ্যা ঘোষণায় 2022 ও 24 সালে চট্টগ্রাম বন্দরে বিপুল বিদেশি মদের কন্টেইনার জব্দ করা হয়। 2017 সালে 134 কোটি টাকা দামের 16,170 বোতল মদের চালান আটক করা হয়েছিল, কিন্তু নেপথ্যে কারা ছিল তা এখনও জানা যায়নি। এই জাতীয় মদ বা সিগারেটের যে পণ্যগুলো আছে, বিভিন্ন সময় স্মাগলিং করে যে পণ্যগুলো আনা হয়, এগুলি সবগুলি আমাদের ফৌজদারি মামলা করা আছে। আমাদের ইন্টারনাল হাউজে তদন্ত কমিটি গঠন করা আছে। মিথ্যা ঘোষণায় মদসহ বিভিন্ন পণ্য আমদানির মামলায় আসামি করা হয় ভুয়া আমদানিকারক ও সিএনএফ এজেন্টদের। ধরা ছোঁয়ার বাইরে থেকে যায় মূল হোতারা। ওরা কারো মাধ্যমে হয়তো এই পাসওয়ার্ডগুলি সংগ্রহ করে এই জালিয়াতির কাজগুলি করে। 30 জন মতো সিএনএফ এজেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। চোরাচালান সিন্ডিকেটের অন্যতম সদস্য রাজু ও আরিফকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তবে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন পুলিশের কেউ। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। সংস্কার ও সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে বাংলাদেশের প্রথম পোস্ট অফিস। কাঠ, খড় ও বাঁশের চাটাই দিয়ে নির্মিত ঘরটির অবস্থান কুড়িগ্রামের রৌমারীতে। শুধু চারপাশে কাঁচের দেয়াল তুলেই শেষ সংরক্ষণ কাজ। তালাবদ্ধ থাকায় ঐতিহাসিক স্থাপনা সম্পর্কে জানার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে নতুন প্রজন্ম। প্রথম দেখায় মনে হতে পারে আধা পাকা বাড়ি, ভালো করে খেয়াল করলে ভাঙবে সেও ফুল। কাচের জানালা ভেদ করে দেখা যায় জরাজীর্ণ এক টিনের ঘর। কুড়িগ্রামের রৌমারীতে অবস্থিত ঘরটি স্বাধীন বাংলাদেশের প্রথম পোস্ট অফিস। 1966 সালে এটি সাব পোস্ট অফিসে রূপান্তরিত হয়। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় 11 নম্বর সেক্টরের কমান্ডার মেজর জিয়াউর রহমান এটির পূর্ণাঙ্গ কার্যক্রমের উদ্বোধন করেন। মুক্তিযুদ্ধকালে অফিসটি দিয়ে যোগাযোগ করা হয় বাংলাদেশের নানা প্রান্তে। পরবর্তীতে সামান্য সংস্কার করে এই বাঁশের ঘরের মধ্যেই ডাক বিভাগের কাজ চলে। 1991 সালে পাশে আরেকটি দ্বিতল ভবন তৈরি করা হয়। এই পোস্ট অফিস শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উদ্বোধন করে। এখান থেকেই সেই সময় প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হয়। আমরা চাই এই পোস্ট অফিসের মাধ্যমে সারা বাংলার মাটিতে যেন মানুষ বুঝতে পারে যে পোস্ট অফিসটা কি দরকার। ভবিষ্যৎ প্রজন্মকে এই অতীত ইতিহাস জানার জন্য আমাদের এই পোস্ট অফিসকে যেন সংরক্ষণ করা হয়। নতুন ভবনে এখনও সংরক্ষিত ব্রিটিশ আমলের চিঠি বিলির বাইসাইকেল, হারিকেন ও ডাকবাক্স সহ নানা জিনিস। সংরক্ষণ ও সংস্কারের অভাবে নষ্ট হচ্ছে অফিসটি। নতুন প্রজন্মকে ইতিহাস জানাতে স্থাপনাটি জাদুঘরে রূপান্তরের দাবি স্থানীয়দের। বাংলাদেশের পোস্ট অফিসের জাদুঘর হিসেবে রূপান্তরিত করে সিল ইয়েগুলো ব্যবহৃত হয়েছে, সেগুলো এই জাদুঘরে সংরক্ষণ করার আমরা দাবি জানাই। এই ঐতিহাসিক পোস্ট অফিস যেন
আরও ভালোভাবে সংরক্ষিত হয়। ব্যবহার্য জিনিসপত্র এখানে অনেকগুলো সংরক্ষিত আছে, সিলগুলা সংরক্ষিত আছে, আর কিছু বাটখারাদারি বলা আছে, ওগুলা ব্যবহার হচ্ছে আমাদের এখানে এখনো। স্থাপনাটির স্মৃতি ধরে রাখতে সরকারের পদক্ষেপের কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। জরাজীর্ণ ছিল, সেটি রিনোভেশন করার জন্য, সংস্কার করার জন্য আমরা সরকারিভাবে উদ্যোগ নিয়েছি এবং অলরেডি সংস্কার কাজ আমাদের শেষ হয়ে গিয়েছে। সচেতন মহলের দাবি, দ্রুত পুরনো পোস্ট অফিস ঘরটি সংস্কার ও সংরক্ষণ করতে হবে। ডিবিসি নিউজ ডেস্ক। প্রথমবারের মতো 3 বিলিয়ন রেমিটেন্সের মাইলস্টোন স্পর্শ করেছে বাংলাদেশ, জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। এ বিষয়ে সবশেষ জানতে সরাসরি চলে যাচ্ছি মতিঝিলে বাংলাদেশ ব্যাংকে, রয়েছেন সেখানে সহকর্মী মিজান আহমেদ। মিজান, প্রথমবারের মতো 3 বিলিয়ন রেমিটেন্সের এই মাইল ফলক আমাদের অর্থনীতির জন্য, আমাদের অর্থনীতিতে কিভাবে প্রভাব ফেলবে, বিশেষজ্ঞরা কি বলছেন? যেমনটি আপনি দর্শকদের জানাচ্ছিলেন, ঈদ পরবর্তী প্রথম কর্মদিবসেই কিন্তু দেশবাসীকে একটি শুভেচ্ছার বার্তা দিল কেন্দ্রীয় ব্যাংক, এবং কেন্দ্রীয় ব্যাংকের যে মুখপাত্র আরিফ হোসেন খান তিনি যেমনটি জানিয়েছেন যে প্রথমবারের মতো 3 বিলিয়ন ডলারের যেই রেমিটেন্স এসেছে তা হচ্ছে বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক ঘটনা, এবং এই মাইলস্টোন স্পর্শ করার মধ্য দিয়ে নতুন একটি ভাবনা নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক, এবং তারা বলছেন যে এই 3 বিলিয়ন যেই রেমিটেন্স এসেছে, এই 3 বিলিয়ন রেমিটেন্সকে তারা বেসমেন্ট ধরে তারা বাংলাদেশের রেমিটেন্সের যে নীতিগুলো, সেই নীতিগুলো পুনর্মূল্যায়ন করবেন এবং নতুন করে তারা সাজানোর উদ্যোগ গ্রহণ করবেন। এবং সেই ক্ষেত্রে তিনি যেমনটি আমাকে জানিয়েছেন যে তারা রিওয়ার্ড এবং পানিশমেন্ট এই নীতিটি একটি প্রচলন করতে চাবেন, যাতে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা যাদের শ্রমে ঘামে বাংলাদেশের অবকাঠামো সহ সার্বিক অর্থনৈতিক গতি সঞ্চার হয়, তারা যেন নতুন করে আরও বেশি মাত্রায় বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠান। এবং সেই রিওয়ার্ড এবং পানিশমেন্ট বিষয়টি কেমন তিনি যেমনটি স্পষ্ট করেছেন, তা হচ্ছে যদি আপনি বিদেশে যাবার ক্ষেত্রে, কোনো একটি দেশে যাবার ক্ষেত্রে আপনার ধরেন 5 কাঠা জায়গা বিক্রি করে আপনি বিদেশে গেলেন, তারপর অর্থ আয় করে সেই 5 কাঠা জায়গা যখন আপনি পুনরুদ্ধার করতে যাবেন, সেই টাকাটা যেন আপনি বৈধ চ্যানেলে পাঠান। কারণ আপনি যখন নতুন কোনো অবকাঠামো ক্রয় করতে যাবেন, তখন অবশ্যই আপনার সেই অর্থের উৎস খোঁজা হবে, এবং সেই অর্থের বৈধ উৎস না দেখানো গেলে কোনো কিছুই আপনি ক্রয় করতে পারবেন না। পাশাপাশি আমি যেমনটি জানতে চেয়েছিলাম যে ঈদকে কেন্দ্র করে আসলে রেমিটেন্স সবসময় বেশি আসে। প্রত্যেকটি ঈদে আমাদের যে দুটো ঈদ রয়েছে, ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এই দুটো ঈদের সময় কিন্তু আমরা দেখি যে রেমিটেন্স ফ্লোটা বেশি থাকে এবং তখন কিন্তু রেমিটেন্স বেশি পাঠানো হয়। সেক্ষেত্রেই কি সেই বিষয়টি ছিল কি না, তিনি যেমনটি বলেছেন যে না, এই ক্ষেত্রেও কেন্দ্রীয় ব্যাংকের একটি অন্য ধরনের উদ্যোগ ছিল, সেটি হচ্ছে যেগুলো আমাদের বেশ কিছু জেলা রয়েছে, সেই জেলাগুলোতে কিন্তু আসলে বিদেশিরা বেশি থাকেন, এবং সেই জেলাগুলোতে তারা কিন্তু একটি সচেতনতার কার্যক্রম চালিয়েছেন, সে তারও একটি ধারাবাহিকতা। পাশাপাশি বর্তমান সরকারের যেই কার্যক্রম, তার উপরও বৈদেশিক যা আমাদের শ্রমজীবী মানুষ যারা আছেন তাদের একটি আস্থা। তো এই ছিল আসলে এই বিষয়ের সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। মিজান, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ডিবিসির সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.va, ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।